ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমরা আর্লি ডেভেলপমেন্ট অফ ফ্রগ আপ টু গ্যাস্টুলেশন আলোচনা করব। এটা তোমাদের ডেভেলপমেন্টাল বায়োলজির 6 নম্বর টপিক। এই টপিকের দুটো জিনিস আছে, একটা হচ্ছে ফ্রগ আর 2 নম্বর হচ্ছে চিক। এই দুজনের যে ডেভেলপমেন্টাল প্রসিডিওর বা প্রসেস, যে প্রাথমিক বা আর্লি ডেভেলপমেন্ট প্রসেসগুলো রয়েছে গ্যাস্টুলেশন পর্যন্ত, অর্থাৎ গ্যাস্টুলেশনও পড়তে হবে, এইটা তোমাদের জানতে হবে। আমরা যদি ওভারঅল প্রসেস অফ ফ্রগ ডেভেলপমেন্ট দেখি, তাহলে এটা একটা ম্যাচিওর ফ্রগ বা পূর্ণাঙ্গ ফ্রগ, যার থেকে গ্যামেটোজেনেসিস হচ্ছে। গ্যামেটোজেনেসিস তার মানে হলো গ্যামেট তৈরি হওয়া। তোমরা আগে পড়েছ, স্পার্ম এবং ওভাম তৈরি হওয়া। এবং এই যে স্পার্ম এবং ওভাম তৈরি হলো, স্পার্ম এবং ওভাম ফার্টিলাইজড করবে, অর্থাৎ ফার্টিলাইজেশন হবে। ফার্টিলাইজেশনের ফলে প্রথম যেটা তৈরি হবে সেটা হচ্ছে জাইগোট। তাহলে স্পার্ম এবং ওভাম এই দুটো হচ্ছে এন এবং হ্যাপ্লয়েড, এবং ফার্টিলাইজেশনের ফলে যে জাইগোট তৈরি হবে সেটা হচ্ছে ডিপ্লয়েড টু এন। তাহলে এই ফার্টিলাইজেশন থেকে যেটা জাইগোট হচ্ছে, এখান থেকে প্রথম ডেভেলপমেন্টাল প্রসেস যেটা একটা সেল থেকে যে তৈরি হবে, সেইখান থেকে শুরু করতে হবে। শুরু করার পর ফার্টিলাইজেশনের পরের ধাপ হচ্ছে ক্লিভেজ, অর্থাৎ যে একটা সেল ছিল সেই সেলটা ডিভিশনস হচ্ছে, সিরিজ অফ সেল ডিভিশন। তাহলে একটা থেকে দুটো, দুটো থেকে চারটে, চারটে থেকে আটটা, এরকম করে সিরিজ অফ সেল ডিভিশন হওয়ার ফলে একটা স্টেজ আছে যেখানে চাঙ্ক অফ সেল বা মাস অফ সেল তৈরি হয়, তাকে বলা হয় ব্লাস্টুলা স্টেজ, এবং পদ্ধতিটাকে বলা হয় ব্লাস্টুলেশন। তাহলে ক্লিভেজ অর্থাৎ সিরিজ অফ সেল ডিভিশনের ফলে যে ব্লাস্টুলা তৈরি হচ্ছে, সেই ব্লাস্টুলা পর্যন্ত যে ক্লিভেজ পদ্ধতিটাকে বলছে, এই ক্লিভেজটাও দ্বিতীয় ধাপ। 3 নম্বর ধাপ হচ্ছে গ্যাস্টুলেশন। তো গ্যাস্টুলেশনে কি হয়, এই যে ব্লাস্টুলাটা আছে, এই ব্লাস্টুলার যে সেলগুলো রয়েছে সেই সেলগুলো রিঅ্যারেঞ্জমেন্টস হয় এবং রিওরিয়েন্টেশন হয়। মরফোজেনেটিক মুভমেন্ট বা সেলের মুভমেন্টস হয়, যেটা আমাদের প্রথম অধ্যায়ে ছিল। সেলুলার মুভমেন্টসের ফলে বা মরফোজেনেটিক মুভমেন্টসের ফলে সেলগুলো ওরিয়েন্টেশন হয়, এবং ওরিয়েন্টেশন হওয়ার ফলে 3টে স্তরে সজ্জিত হয়: এপিব্লাস্ট, বাইরের স্তর একটা, মাঝের স্তর একটা, আর ভেতরের স্তর একটা। এপিব্লাস্ট, মেসো আর এন্ডো, 3টে স্তরে সজ্জিত হয়। তাহলে 3টে স্তরের লেয়ার তৈরি হয়, এবং এরপরে শুরু হয় অর্গানোজেনেসিস, অর্থাৎ ফরমেশন অফ ডিফারেন্ট অর্গানস। তাহলে এই যে অর্গানোজেনেসিস, এইটা এখানে বা এই অংশে তোমাদের পড়তে হবে না। আমরা তাহলে আলোচনা করব ফার্টিলাইজেশন থেকে শুরু হবে। ফার্টিলাইজেশন অর্থাৎ যে গ্যামেট রয়েছে, সেই গ্যামেটের বিভিন্ন দুটো যে গ্যামেট রয়েছে, মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট, অর্থাৎ স্পার্ম এবং ওভাম, এই গ্যামেট ফিউজড হয়ে ফার্টিলাইজড করে প্রথম জাইগোট তৈরি করছে। এখান থেকে আমাদের প্রথম অংশটা শুরু হবে। দ্বিতীয় সিরিজ অফ সেল ডিভিশনস, ক্লিভেজ পদ্ধতির মাধ্যমে ব্লাস্টুলা তৈরি হচ্ছে, এবং তারপর যে মাস অফ সেলস তৈরি হচ্ছে সেগুলো রিওরিয়েন্টেশন হয়ে বা অর্গানাইজড হয়ে 3টে স্তর বিশিষ্ট একটা স্টেজ ফর্ম করে, যাকে বলা হয় গ্যাস্টুলা। পদ্ধতিটাকে বলে গ্যাস্টুলেশন। তাহলে এই পর্যন্ত আমাদের পড়তে হবে এই অধ্যায়ের। এটা হচ্ছে অংশ স্টেজেস অফ আর্লি এমব্রায়োনিক ডেভেলপমেন্ট ইন ফ্রগ আপ টু গ্যাস্টুলেশন, যেটা আমরা দেখলাম ছবির মাধ্যমে। 1 নম্বর হচ্ছে ফার্টিলাইজেশন, যার মধ্যে আলোচনায় আছে জাইগোট, যেটা 2n। ক্লিভেজ, ক্লিভেজ মানে হচ্ছে সিরিজ অফ সেল ডিভিশন, যেটা বললাম। এর দুটো স্টেজ, একটা হচ্ছে মরুলা স্টেজ, একটা হচ্ছে ব্লাস্টুলা স্টেজ। মরুলা স্টেজ সাধারণত ওই আপ টু 64টা সেল পর্যন্ত হয়, ওই 16 থেকে 64টা সেল, অর্থাৎ যখন সেল ডিভিশন হচ্ছে, যখন প্রাথমিক ধাপ যেটা সেল ডিভিশন হওয়ার ফলে কম সংখ্যক সেল দিয়ে তৈরি, সেটা হচ্ছে মরুলা স্টেজ, এবং বেশি সংখ্যক সেল দিয়ে তৈরি, সাধারণত 128টা সেল দিয়ে তৈরি, সেটা হচ্ছে ব্লাস্টুলা স্টেজ। মরুলা এবং ব্লাস্টুলার পর আসছে গ্যাস্টুলেশন স্টেজ, যাকে বলা হয় গ্যাস্টুলেশন স্টেজ, এবং পদ্ধতিটার নাম হচ্ছে গ্যাস্টুলেশন, যেখানে সেলুলার ওরিয়েন্টেশন হয়। আর একটা জিনিস এই পদ্ধতিগুলো পড়তে গিয়ে আমাদের আলোচনায় আনতে হবে, সেটা হচ্ছে ফেট ম্যাপ।
ফেট ম্যাপ তোমাদের সিলেবাসের আগেই করানো হয়েছে, আলোচনা হয়ে গেছে আগে। ফেট ম্যাপ হচ্ছে পার্টিকুলার কোনো অংশের বা কোনো সেলের বা কোনো পার্টিকুলার অংশের কি পরিণতি হবে, তারা কি তৈরি করবে পরবর্তী ক্ষেত্রে যখন ডিউরিং দ্য প্রসেস অফ ডেভেলপমেন্ট, সেইটা কিন্তু আমরা আগে থেকে জানতে পারি। তাহলে সেই পদ্ধতিটা কি তৈরি করবে, সেটা কোন অংশটা পরিবর্তিত হয়ে কি তৈরি করবে, যেমন কোন জায়গায় সেলগুলো পরিবর্তিত হয়ে ফোরগার্ড তৈরি করবে, কোন জায়গায় সেলগুলো পরিবর্তিত নোটোকার্ড তৈরি করবে, তাহলে সেইটা আমাদের আলোচনায় আনতে হবে। আমরা যদি একটা সিরিজ দেখি যে ডেভেলপমেন্টের, তাহলে টিপিক্যাল ফ্রগ ডেভেলপমেন্ট অ্যাট 18 ডিগ্রি সেন্টিগ্রেড ফ্রম ফার্টিলাইজড এগ, আমাদের একটা ডিমকে নিই 18 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তাকে আইডিয়াল কন্ডিশনে রাখি। আমরা প্রথমে দেখব 0 আওয়ার যখন ফার্টিলাইজেশন হলো, ফার্টিলাইজেশন অফ দ্য এগ, 1 ঘন্টা পর ফর্মেশন অফ দ্য গ্রে ক্রিসেন্ট ডিউ টু পিগমেন্ট মাইগ্রেশন। তাহলে ইয়কের মধ্যে বিভিন্ন রকম পিগমেন্টস আছে, এগের মধ্যে পিগমেন্টস আছে, পিগমেন্টগুলো মাইগ্রেট করে, মাইগ্রেটের ফলে গ্রে ক্রিসেন্ট তৈরি হয়। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আমরা পরে আলোচনায় আনছি। 3.5 ঘন্টা পর আর্লি ক্লিভেজ অর্থাৎ সেল ডিভিশন শুরু হয়, জাইগোটটা সেলুলার ডিভিশন শুরু হয়। 4.5 ঘন্টা পর ব্লাস্টুলা হয়, তাহলে সেল ডিভিশনের ফলে এক মাস অফ সেল হয় এবং ব্লাস্টুলা স্টেজে তৈরি হয়। এদের ব্লাস্টুলা হচ্ছে সিলোব্লাস্টুলা, সিলোব্লাস্টুলা তার মানে হচ্ছে সিলোম রয়েছে অর্থাৎ ব্লাস্টোসিল রয়েছে, যাকে ঘিরে ব্লাস্টোমার্স আছে, চারিদিকে সেল রয়েছে যাকে ব্লাস্টোমার্স বলে। 26 ঘন্টা পর গ্যাস্টুলেশন শুরু হয়। 26 ঘন্টা পর গ্যাস্টুলেশনে আবার 26 ঘন্টাতেই দিয়েছে, গ্যাস্টুলেশনের যখন শুরুটা হয় তখন আর্লি ক্রিসেন্ট শেপড ডরসাল লিপ। তাহলে প্রাথমিক পদ্ধতি এটা যে ডরসাল লিপ আছে ব্লাস্টোপোরের, সেটা কিন্তু সেটা প্রথম ক্রিসেন্ট শেপে হবে বা কাস্তের মতো হবে। 34 ঘন্টা পর মিডল সেমি সার্কুলার ব্লাস্টোপোরাল লিপ, অর্থাৎ গ্যাস্টুলেশন কিন্তু চলছে। 42 ঘন্টা পর লেট সার্কুলার ব্লাস্টোপোরাল লিপ, যেখানে প্রায় ব্লাস্টুলার স্টেজটা শেষ হয়ে গ্যাস্টুলেশনটা শেষ হয়ে যাচ্ছে। 42 ঘন্টায় মোটামুটি গ্যাস্টুলেশনটা শেষ হয়ে যাচ্ছে আমরা ধরে নিতে পারি। 50 ঘন্টা থেকে শুরু হচ্ছে নিউডিলেশন বা নিউরাল ফর্মেশন। তাহলে আমাদের এখানে আলোচনার বিষয় হচ্ছে আপ টু গ্যাস্টুলেশন, যেহেতু সেই জন্য আমরা মনে করতে পারি যে ওই 42 ঘন্টা থেকে 45 ঘন্টার মধ্যেই, তবে অবশ্যই 50 ঘন্টার আগে পর্যন্ত এই গ্যাস্টুলা স্টেজটা থাকে বা গ্যাস্টুলেশন পদ্ধতিটা হয়ে থাকে। ফার্টিলাইজেশন এগের পর 50 ঘন্টা প্রায় মানে তার মানে হচ্ছে 48 ঘন্টাও যদি আমরা ধরি প্রায় 2 দিন, তাহলে সম্পূর্ণ গ্যাস্টুলেশন স্টেজ, গ্যাস্টুলা স্টেজ বা গ্যাস্টুলেশন হতে সম্পূর্ণ হতে মোটামুটি একটা গড়ে আমরা মনে করতে পারি যে 2 দিন বা 48 ঘন্টা মতো সময় লাগে। ফার্টিলাইজেশনের জন্য প্রথমেই অ্যাম্ফিবিয়ান স্পার্মাটোজোয়া, এটা হচ্ছে অ্যাম্ফিবিয়ান স্পার্মাটোজোয়া, এই ধরনের দেখতে হয়, স্পার্মগুলো বিভিন্ন ধরনের দেখতে হয়। এবং অ্যাম্ফিবিয়ান স্পার্মাটোজোয়ার ক্ষেত্রে যেটা প্রজাতি ভেদে বিভিন্ন রকম হয়ে থাকে স্পার্মগুলো, তবে একটা বেসিক যে কনসেপ্ট সেটা হচ্ছে প্রত্যেকের কিন্তু ফ্লাজেলা রয়েছে বা টেল রিজিয়ন রয়েছে, যে ফ্লাজেলার সাহায্যে তারা সুইমিং করতে পারে, এবং সামনে একটা হেড রিজিয়ন রয়েছে। আমরা যদি এগ দেখি, ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের যে এগ প্রডিউস হয়, সেখান থেকে এগ রেডি ফর ফার্টিলাইজেশন দুটো জিনিস দেখতে পাবো, এবং এগ আফটার ফার্টিলাইজেশন। কেন এগ রেডি ফর ফার্টিলাইজেশন আর এগ আফটার ফার্টিলাইজেশন বলছি? এইখানে দেখো, যখন রেডি ফর ফার্টিলাইজেশন প্রথম যে ডিভিশনটা, সেল ডিভিশনটা, সেটা কিন্তু হয়ে যায় এগের, যেমন উৎপন্ন করেছে ফার্স্ট পোলার বডি। তাহলে মিওসিস সেল ডিভিশনের যে প্রথম ভাগটা বা অর্ধেকটা, সেটা কিন্তু এখানে হয়ে রয়েছে রেডি হয়ে, যে ফার্স্ট পোলার বডি কিন্তু সৃষ্টি হয়েছে। এবার এই পোলার বডির হওয়ার পর যে স্পার্মটা যেই এন্ট্রি হলো, সেই কিন্তু সেকেন্ড মিওটিক ডিভিশনটা কিন্তু হয়ে গেল এবং সেকেন্ড পোলার বডিটা কিন্তু তৈরি হলো, এখানে কিন্তু দেখানো রয়েছে। এবং যে এগটা তৈরি হলো তার এই রকম অংশে কিন্তু আমরা গ্রে ক্রিসেন্ট দেখতে পাবো। এটা একটা ফ্রগ গ্যাস্টুলেশন এবং ফ্রগ ডেভেলপমেন্ট বায়োলজির গ্রে ক্রিসেন্ট কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। এটা শর্ট কোশ্চেন হিসাবে আসতে পারে, টিকা হিসাবে আসতে পারে, বা মাঝারি 3 নম্বর বা 5 নম্বরের কোশ্চেন হিসাবে আসতে পারে। ফার্টিলাইজেশনের পর সৃষ্টি হয় যেটা জাইগোট, মেল এবং ফিমেল গ্যামেট যখন ফার্টিলাইজড হয়ে গেল তখন তৈরি হলো জাইগোট।
ওপরের অংশ যেখানে অ্যানিম্যাল থাকবে সেটা হচ্ছে অ্যানিম্যাল পোল, এবং নিচের দিকটা থাকবে এখানে ভেজিটাল পোল। ভেজিটাল পোলের দিকেই ইয়কটা যেহেতু ভারী হয় সেই দিকে নেমে আসে, এবং অ্যানিম্যাল এবং ভেজিটাল পোলের যেখানে মিশছে সেই মেশার জায়গাটায় কিন্তু কালারটা কিন্তু অ্যানিম্যাল পোলে কালারটা ট্রান্সপারেন্ট হবে তুলনামূলক, এবং ভেজিটাল পোলের কালারটা যেহেতু ইয়ক থাকবে সেটা কিন্তু ট্রান্সপারেন্ট হবে না। এবং এই দুটো যেখানে মিশছে সেইখানে কিন্তু কালারটা কিন্তু একটা ওপাকিউ কালার হবে, অর্থাৎ অস্বচ্ছ বর্ণ হবে, যেটাকে গ্রে ক্রিসেন্ট বলছে, ক্রিসেন্ট শেপ আকারের জন্য। এবং ডরসাল যে দিকটা হবে গ্রে ক্রিসেন্টের পরিমাণ কিন্তু বেশি হবে, এবং ভেন্ট্রাল দূরের দিকটা হবে, এটা দেখানো আছে। ফার্টিলাইজেশনের কিছু বৈশিষ্ট্য আমরা দেখে নিই। ফার্টিলাইজেশন হচ্ছে এক্সটার্নাল। ফার্টিলাইজেশন কাকে বলছে? ফার্টিলাইজেশন ইজ দ্য ফিউশন অফ স্পার্ম উইথ এগ রেজাল্টিং ইন দ্য ফর্মেশন অফ জাইগোট। তাহলে স্পার্ম এবং এগ ফিউজড করছে এবং যার ফলে জাইগোট তৈরি হচ্ছে। ফার্টিলাইজেশন ইজ এক্সটার্নাল, যেহেতু আমরা জানি ফ্রগের ফার্টিলাইজেশনটা দেহের বাইরে হয়। মনোস্পার্মি একটাই স্পার্ম একটাই এগের সঙ্গে কিন্তু ফার্টিলাইজ করে। The fertilized egg rotate in such a way that the animal hemisphere goes above. তাহলে এগটা এমনভাবে ঘুরে যায় যাতে অ্যানিম্যাল যে হেমিস্ফিয়ারটা আছে, অ্যানিম্যাল পোলটা ওপরের দিকে চলে যায়। The jelly coat swells and increases in thickness. আমরা জানি এগের চারিদিকে যে ফ্রগের এগ থাকে তার চারিদিকে একটা জেলি কোট থাকে, এবং তারা কিন্তু থিকনেসে বাড়ে। থিকনেসে বাড়ার কারণ পরে আসছে। The second meiotic division is complete, resulting the release of the second polar body, যেটা আমরা আগে দেখলাম। The sperm enters in the egg in the animal hemisphere at an angle of 40 degree from the center of the animal pole. তাহলে 40 ডিগ্রি সেন্টিগ্রেড করে অ্যানিম্যাল পোলের স্পার্মটা এন্ট্রি করে। Immediate after the entry of the sperm into the egg, the vitelline membrane became elevated. The membrane is now called fertilization membrane. তাহলে যেই স্পার্মটা এন্ট্রি করে সেই ফার্টিলাইজেশন মেমব্রেনে পরিণত হয়। বিফোর দ্য রিলিজ অফ এগ ইন্টু দ্য ওয়াটার, দ্য জেলি কোট রিমেন্স থিন। অ্যাজ দ্য এগ রিলিজড ইন্টু দ্য ওয়াটার, দ্য জেলি কোট অ্যাবজর্ব ওয়াটার অ্যান্ড বিগিনস টু সোয়েল আনটিল দ্য থিকনেস অফ জেলি কোট বিকাম টুয়াইস দ্য ডায়ামিটার অফ দ্য এগ। প্রাথমিকভাবে যখন জেলি কোটটা ফার্টিলাইজেশনের আগে খুবই সূক্ষ্ম এবং পাতলা থাকে, যখনই ফার্টিলাইজেশন হয়ে যাবে এই ফার্টিলাইজেশনের পর জেলিকোটটা স্ফীত হয়ে যায়, অর্থাৎ ফুলে যায়, কারণ ওয়াটার অ্যাবজর্ব করে, এবং যখনই ওয়াটার অ্যাবজর্বের ফলে ফুলে যাবে তখনই তার প্লবতা বেড়ে যাবে বা বয়েন্সি বেড়ে যাবে। বয়েন্সি বাড়লে সে কিন্তু জলের মধ্যে ভেসে থাকতে পারবে, যেহেতু এরা জলের মধ্যে এই এগটাকে লিবারেট করে দেয় বা ছেড়ে দেয়, সেই কারণে ভাসতে হবে, সেই জন্য কিন্তু জেলিকোটটা কিন্তু ঠিক হয়ে যাবে। The second maturation division is completed immediately after fertilization. যেই ফার্টিলাইজেশন হবে সেই কিন্তু সেকেন্ড পোলার বডিটা বেরিয়ে যাবে। As a result, the fertilized egg releases the second polar body. The egg pronucleus and sperm pronucleus fuse together to form zygotic nucleus. This process is called amphimixis. Amphimixis কেন বলছে? অ্যাম্ফি মানে বোথ, মিক্সিস মানে মিক্স হচ্ছে। তাহলে স্পার্ম এবং এগ দুটো মিক্স হচ্ছে, দুটো নিউক্লিয়াস মিক্স হয়ে যাচ্ছে এখানে, এই পদ্ধতিটাকে অ্যাম্ফিমিক্সিস বলছে। ওই জন্য এবার ইম্পর্টেন্ট একটা জায়গায় আছে, গ্রে ক্রিসেন্ট। এই গ্রে ক্রিসেন্ট ইজ এ ক্রিসেন্ট লাইক অ্যান্ড গ্রে কালার্ড এরিয়া ডেভেলপিং অন দ্য সারফেস অফ দ্য অ্যাম্ফিবিয়ান এগ অপোজিট টু দ্য পয়েন্ট অফ দ্য স্পার্ম এন্ট্রি। তাহলে গ্রে ক্রিসেন্ট শেপ একটা গ্রে কালার থাকবে যার উল্টো দিক দিয়ে স্পার্ম এন্ট্রি করবে। তাহলে স্পার্ম কোথা দিয়ে এন্ট্রি করবে এবং সেই এন্ট্রি জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং সেটা কিন্তু গ্রে ক্রিসেন্ট দ্বারা নিয়ন্ত্রিত হবে। ইট ইজ এ সারফেস ফিচার ডেভেলপিং অ্যাজ এ রেজাল্ট অফ সাইটোপ্লাজমিক মুভমেন্ট স্টিমুলেটেড বাই দ্য স্পার্ম এন্ট্রি ইন দ্য এগ। সাইটোপ্লাজমিক একটা মুভমেন্ট হবে, এই সাইটোপ্লাজমিক মুভমেন্টসের ফলে যে গ্রে ক্রিসেন্টের ফর্মেশন হবে, এবং যেভাবে ফর্মেশন হবে এই অ্যানিম্যাল হেমিস্ফিয়ারটা রোটেট হবে, এবং রোটেট হওয়ার ফলে এমন একটা জায়গা করবে যেখানে স্পার্ম এন্ট্রি, মানে সেই জায়গা দিয়েই স্পার্ম এন্ট্রি করবে। ইট অ্যাপিয়ার্স জাস্ট অ্যাবাভ দ্য মার্জিন where the yellow white vegetal pole material merge with the darkly pigmented animal pole material। যেখানে ভেজিটাল পোল আর অ্যানিম্যাল পোলের মেটেরিয়ালটা মিশছে সেইখানে কিন্তু এই গ্রে ক্রিসেন্টটা থাকবে।
গ্রে ক্রিসেন্ট মেক্স দ্য ফিউচার ডরসাল সাইড অফ দ্য এমব্রায়ো। এটা খুব ইম্পর্টেন্ট জায়গা, যে গ্রে ক্রিসেন্টটা ফিউচার যে ডরসাল সাইড হবে এমব্রায়োর সেইটা কিন্তু নির্ধারিত করবে। অর্থাৎ যে বডি প্যাটার্ন, অ্যাক্সিস প্যাটার্ন, বডি ফরমেশান কীভাবে হবে, ওই প্যাটার্ন ফরমেশানে কিন্তু এমব্রায়োর কিন্তু গ্রে ক্রিসেন্টের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। দ্য ফার্স্ট ক্লিভেজ বাইসেক্টস দ্য গ্রে ক্রিসেন্ট ইন্টু 2 equal halves and this plane represent the future meridian plane of embryo। প্রথমটা গ্রে ক্রিসেন্টকে সমান দুটো ভাগে ভাগ করে এবং মেরিডিয়ান যে প্লেনে ডিভিশনটা হয়। In the gastrula, the gray crescent materials are located on the dorsal lip of blastopore। তাহলে গ্যাস্ট্রুলেশনের সময় যখন ডরসাল লিপ অফ ব্লাস্টোপোর, সেই সময় কিন্তু ডরসাল লিপ অফ ব্লাস্টোপোরের কাছে গ্রে ক্রিসেন্টটা থাকে। ডরসাল লিপ অফ ব্লাস্টোপোরের কাছে যে সেলগুলো থাকবে সেই সেলগুলো কিন্তু প্রাথমিকভাবে প্রথম সেলুলার মুভমেন্টস হবে এবং তারাই প্রথম কিন্তু বিভিন্ন ডিফারেন্ট অর্গানস তৈরি করবে। দ্য গ্রে ক্রিসেন্ট মেটেরিয়াল ফাংশনস অ্যাজ অর্গানাইজার বিকজ, তাহলে দ্য গ্রে ক্রিসেন্ট মেটেরিয়ালস ফাংশনস অ্যাজ দ্য অর্গানাইজার, তাহলে অর্গানাইজার কী করবে, ওরিয়েন্টেশন করতে সাহায্য করবে। তাহলে বিভিন্ন ধরনের যে বডি প্যাটার্ন বা ওরিয়েন্টেশন হবে, সেই ওরিয়েন্টেশনটা এই স্টার্টটা কখন হবে এবং কি করে হবে, সেই অর্গানাইজারটা কিন্তু অর্গানাইজেশন করবে বা ইন্ডিউস করবে বাকি সেলগুলো কি তৈরি করবে বা কি প্রডিউস করবে বা কীভাবে ওরিয়েন্টেশন হবে বা কী কাজ করবে সেইটার। তাহলে দ্য গ্রে ক্রিসেন্ট মেটেরিয়াল ফাংশনস অ্যাজ দ্য অর্গানাইজার because when it is removed from the embryo fails to develop further. At the same time, when a normal embryo is grafted with the another gray crescent, 2 embryos developed। তাহলে যদি একটা এমব্রায়োকে আমরা ডেভেলপ করি, সাধারণত বলা হয় ডরসাল লিপ অফ ব্লাস্টোপোরের কাছে যে সেলগুলো আছে, বিশেষ করে যেটা গ্রে ক্রিসেন্ট সে সেলগুলো থাকে, সেই সেলগুলো ইন্ডিউস করে একটা টোটাল যে এমব্রায়ো আছে তাকে ফরমেশন করার জন্য। এবং যদি সেটাকে তুলে নেওয়া হয় বাদ দেওয়া হয়, দেখা যায় সেখানে কিন্তু কোনো এমব্রায়ো গঠন হচ্ছে না। বা যদি অন্য জায়গা থেকে আর গ্রাফট করে ওইখানে আর একটা বসিয়ে দেওয়া হয়, গ্রে ক্রিসেন্টের যেটা পরিবর্তিত হয়ে ডরসাল লিপ অফ ব্লাস্টোপোর হয়েছে, সেখানে কিন্তু দুটো প্যাটার্ন ফরমেশনের ফলে দুটো এমব্রায়ো তৈরি হয়। তাহলে দুটো যে অর্গানাইজার তৈরি হচ্ছে বা গ্রে ক্রিসেন্ট আছে বা ডরসাল লিপ অফ ব্লাস্টোপোর আছে, তারা কিন্তু দুজনে ইন্ডিভিজুয়ালি অর্থাৎ প্রত্যেকে নিজের নিজের এক একটা করে এমব্রায়ো তৈরি করার জন্য ইনস্ট্রাকশন দিচ্ছে। ইন দ্য লেট গ্যাস্ট্রুলা, গ্রে ক্রিসেন্ট মেটেরিয়ালস আর ইনকর্পোরেটেড ইন দ্য কর্ডা মেসোডার্ম। তাহলে পরবর্তীকালে যখন গ্যাস্ট্রুলেশন শেষ হয়ে যায়, গ্রে ক্রিসেন্ট মেটেরিয়াল কিন্তু কর্ডা মেসোডার্ম ইনকর্পোরেট করে নেয় নিজের মধ্যে বা নিজের মধ্যে মিশিয়ে নেয়। তাহলে এটা একটা টিকা আকারে গ্রে ক্রিসেন্টটা পড়বে। এটা একটা কিন্তু শর্ট কোশ্চেন হিসাবেও আলাদাভাবে আলোচনা করবে বা পড়তে পারে পরীক্ষায়। নেক্সট আমাদের হচ্ছে ফার্টিলাইজেশন পরের অংশ হচ্ছে ক্লিভেজ। ক্লিভেজ মানে হচ্ছে সিরিজ অফ সেল ডিভিশন। সিরিজ অফ সেল ডিভিশনে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি রেডিয়ালি সিমেট্রিক্যাল হলোব্লাস্টিক। ক্লিভেজটা হচ্ছে এখানে হলোব্লাস্টিক। হলোব্লাস্টিক ক্লিভেজ কি আগে আমরা আলোচনা করেছিলাম। হলোব্লাস্টিক মানে যেখানে টোটাল ক্লিভেজ হচ্ছে, সেলগুলো টোটালি ডিভিশন হচ্ছে এবং সমানভাবে ডিভিশন হচ্ছে এবং টোটালি ডিভিশনটা হচ্ছে কোনো সেল আনক্লিভড অবস্থায় বা অসম্পূর্ণ সেল ডিভিশন কিন্তু হচ্ছে না। মেসোলেসিথাল এগ, মেসো মানে হচ্ছে মাঝারি মানের ইয়ক রয়েছে, যে এগগুলোতে মাঝারি মানের ইয়ক রয়েছে, খুব বেশি পরিমাণেও এগ নেই, খুব কম পরিমাণেও এগ নেই, তাকে বলা হবে মেসোলেসিথাল এগ। তাহলে এই ক্লিভেজটা যে এদের হয়, এদের মেসোলেসিথাল এগ দেখা যায়। ইয়ক ইজ কনসেন্ট্রেটেড ইন ভেজিটাল পোল। তাহলে উপরের অংশ হচ্ছে অ্যানিম্যাল পোল এবং নিচের অংশ হচ্ছে ভেজিটাল পোল। তাহলে ইয়ক ইজ কনসেন্ট্রেটেড ইন ভেজিটাল পোল। তাহলে ইয়কটা নিচের দিকে কনসেন্ট্রেট করে ভেজিটাল পোলে থাকছে। সেল ডিভিশনস আর স্লোয়ার ইন দ্য ভেজিটাল হেমিস্ফিয়ার। তাহলে নিচের দিকে কিন্তু সেল ডিভিশনটা খুব আস্তে আস্তে হচ্ছে, ওপরের দিকে কিন্তু বা অ্যানিম্যাল পোলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়। তার কারণই হচ্ছে নিচের দিকে যেহেতু একটা মাস বেশি থাকে, সেই কারণে কিন্তু ভেজিটাল ইয়ক থাকে বলে, মাস বেশি থাকে বলে সেল ডিভিশনটা ধীরে ধীরে হয়। ফার্স্ট ক্লিভেজ বাইসেক্ট দ্য গ্রে ক্রিসেন্ট। তাহলে প্রথম ক্লিভেজটা কিন্তু গ্রে ক্রিসেন্টকে বাইসেক্ট করে দুটো ভাগে, যেটা আমরা আগেও বললাম। সেকেন্ড ক্লিভেজ ফার্স্ট ক্লিভেজ বাইসেক্ট দ্য গ্রে ক্রিসেন্ট, গ্রে ক্রিসেন্টটাকে প্রথম ক্লিভেজটা সমান দুটো ভাগে ভাগ করে। সেকেন্ড ক্লিভেজ begins in animal pole while first cleavage is not yet complete in vegetal pole। যখন ভেজিটাল পোলে ফার্স্ট ক্রিসেন্টটা হয়নি শেষ, তখনই কিন্তু অ্যানিম্যাল পোলে কিন্তু সেকেন্ড ক্লিভেজটা শুরু হয়ে যায়। এই কারণে বলছি যে খুব ধীরে ধীরে ক্লিভেজটা
ভেজিটাল পোলে বা ইয়ক যেখানে আছে সেই দিকটায় হচ্ছে। যখন প্রথমটা শেষ হয়নি ইভেন, তখন কিন্তু অ্যানিম্যাল পোলের দিকে বা উপরের দিকে কিন্তু দ্বিতীয়টা শুরু হয়ে গেল। There is no gap phase in the cell cycle to allow for rapid divisions. এখানে কিন্তু কোনো গ্যাপ ফেজ দেখা যায় না। এবার আমরা ক্লিভেজটা দেখি, বিভিন্ন ধরনের ক্লিভেজগুলো। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ক্লিভেজ, মেরিডিওনাল। মেরিডিওনাল ক্লিভেজ কাকে বলে? মেরিডিওনাল মানে হচ্ছে ইকুয়েটোরিয়াল, ইকুয়েটোরিয়াল বলছি একদম ওপর থেকে নিচ পর্যন্ত। যদি ওপর থেকে নিচ পর্যন্ত যদি কোনো বাইসেক্ট করে, যদি ওপর থেকে নিচ পর্যন্ত একটা টোটাল এগকে কাটা হয় এবং যদি তারা বাইসেক্ট করে ইকুয়াল হাফসে পরিণত হয়, তখন তাকে আমরা মেরিডিওনাল ক্লিভেজ বলি। এটা আমরা আগে আলোচনা করেছিলাম। তাহলে ফার্স্ট যে ক্লিভেজটা এইখানে আমরা দেখতে পাচ্ছি, এইভাবে কিন্তু বাইসেক্ট করেছে পুরো এগটাকে। এবার বাইসেক্ট করার পর যখন সেকেন্ড ক্লিভেজটা হচ্ছে, যেহেতু এটা অ্যানিম্যাল পোল ওপরের দিকে, নিচের দিকটা ভেজিটাল পোল, সেকেন্ড ক্লিভেজটা কিন্তু মেরিডিওনাল হবে কিন্তু রাইট অ্যাঙ্গেল হবে। তাহলে রাইট অ্যাঙ্গেল হওয়া মানে তার মানে হচ্ছে সেকেন্ড ক্লিভেজটা ঠিক এই ফার্স্ট ক্লিভেজে রাইট অ্যাঙ্গেল, তাহলে রাইট অ্যাঙ্গেল এদিকে হবে। তাহলে দ্বিতীয় ক্লিভেজটা কিন্তু এইভাবে পুরোটা ভাগ করেছে এবং মেরিডিওনাল ক্লিভেজ হচ্ছে। থার্ড ক্লিভেজ হচ্ছে ইকুয়েটোরিয়াল, বাট নট অ্যাকচুয়ালি অ্যাট দ্য ইকুয়েটর। তাহলে ইকুয়েটোরিয়াল ক্লিভেজ হচ্ছে, তাহলে হরাইজন্টালি ক্লিভেজটা হচ্ছে বা ল্যাটিটিউডিনাল হচ্ছে। তাহলে থার্ড ক্লিভেজটা কিন্তু এইভাবে হচ্ছে, কিন্তু সমানভাবে বাইসেক্ট করছে না। সমানভাবে বাইসেক্ট করলে পুরো মাঝামাঝি দিয়ে যেত, কিন্তু এটা একটু মাঝামাঝির থেকে একটু ওপরের দিকে করছে। এটা ল্যাটিটিউডিনাল বা লঙ্গিটিউডিনাল বলা যায় বা হরাইজন্টাল বলা যেতে পারে, কিন্তু একদম ইকুয়েটোরিয়ালভাবে যাচ্ছে না। তার ফলে কি হচ্ছে? তার ফলে ওপরের দিকে চারটে সেল তৈরি হচ্ছে, একটা, দুটো, তিনটে, আর পেছনে এই ছোট্ট একটা আছে, চারটে। তাহলে এই চারটে সেল কিন্তু ছোট হচ্ছে, যাদের বলা হচ্ছে মাইক্রোমার। আর নিচের চারটে 1, 2, 3 আর পেছনে একটা আছে যেটা হচ্ছে ম্যাক্রোমার। তাহলে চারটে মাইক্রোমার আর চারটে ম্যাক্রোমার। এমব্রায়ো ইন্টু 4 স্মল মাইক্রোমার, 4 লার্জ মাইক্রোমার। এটা মাইক্রোমার হবে না, এটা ম্যাক্রোমার হবে। এটা একটু টাইপোলজিক্যাল এরার আছে, এটা ম্যাক্রোমার হবে। তাহলে অ্যাজ ক্লিভেজ কন্টিনিউস, যখন আরও পরবর্তীকালে ক্লিভেজগুলো হবে, পরবর্তীকালে ক্লিভেজগুলো হচ্ছে এখানে যেখানে দেখা রয়েছে যে তীর চিহ্নগুলো রয়েছে সেইখানে পরবর্তী ক্লিভেজগুলো হবে। অ্যানিম্যাল পোল প্যাকড উইথ মেনি স্মল সেলস, ভেজিটাল পোলস হ্যাজ ফিউ লার্জ ইয়ক ল্যাডেন সেলস। তাহলে অ্যানিম্যাল পোলটা বহু সেলে ডিভিশন হবে, ভেজিটাল পোলো ম্যাক্রোমার্স কিছু থাকবে এবং প্রত্যেকে কিছু কিছু করে কিন্তু ইয়ক পাবে। At 16 to 64 cells, embryo is called a morula. এটা হচ্ছে মরুলা স্টেজ, সলিড বল অফ সেল। তাহলে যখন সেল ডিভিশন হচ্ছে, সেলটা বারবার ডিভিশন হওয়ার ফলে 16 থেকে 64 যখন সেল হচ্ছে, তখন সেই সেলগুলোকে মরুলা স্টেজ বলছে। অ্যাট 128 সেল স্টেজ, embryo is called blastula. এই ব্লাস্টুলার সময় ওপেন ক্যাভিটি কল ব্লাস্টোসিল হ্যাজ অ্যাপিয়ার্ড ইন অ্যানিম্যাল পোল। তাহলে ব্লাস্টোসিল হচ্ছে, সিল মানে হচ্ছে একটা ফাঁকা অংশ, যেখানে এই যদি আমরা ছবিটা দেখি, এই ছবিটা দেখার ফলে এটা একটা তুলনামূলক করা হয়েছে সি আর্চিন আর ফ্রগের, কিন্তু এই সি আর্চিনটা দরকার নেই, আমরা শুধু ফ্রগটা দেখলেই হবে। ফ্রগের ওপরের অংশ হচ্ছে অ্যানিম্যাল হেমিস্ফিয়ার আর নিচেরটা হচ্ছে ভেজিটাল হেমিস্ফিয়ার। অ্যানিম্যাল হেমিস্ফিয়ারে সাধারণত ব্লাস্টোসিল থাকবে এবং ব্লাস্টোসিলকে ঘিরে যে সেলগুলো থাকবে তাদের বলা হয় ব্লাস্টোডার্ম। ব্লাস্টোডার্মের দেখো একস্তর যে বহুস্তর যে কোষগুলো রয়েছে, অ্যানিম্যাল পোলের দিকে যে সেলগুলো রয়েছে সেগুলো কিন্তু মাইক্রোমার, স্মল সেল, এবং ভেজিটাল পোলের দিকে যে সেলগুলো রয়েছে সেগুলো হচ্ছে ম্যাক্রোমার, বড় বড় সেল, এবং এই সেলগুলো কিন্তু ইয়ক এর মধ্যে কিন্তু কিছুটা পরিমাণে রয়েছে। তাহলে প্রাথমিকভাবে মরুলা স্টেজে আমরা 16 থেকে 64টা সেল এই স্টেজটাকে বলবো, এবং 100 যেটা 28টা সেল যদি হয় সেটাকে ব্লাস্টুলা বলবো। ব্লাস্টোসিলের ফাংশন কি? তাহলে পারমিট সেল মাইগ্রেশন ডিউরিং গ্যাস্টুলেশন। তাহলে সেলুলার মাইগ্রেশন এর পরেই কিন্তু গ্যাস্টুলেশন স্টেজ, এর পরের যে স্টেজ সেটাই হবে, কিন্তু সেলুলার মাইগ্রেশন হওয়ার জন্য তার তো একটা স্পেস দরকার। একে বলা হয় সিলোব্লাস্টুলা, যাকে সিলোম যেহেতু রয়েছে, এই স্পেস যেহেতু রয়েছে, এই স্পেসের মধ্যে কিন্তু আস্তে আস্তে সেলুলার মাইগ্রেশনগুলো হবে। প্রিভেন্ট সেল বিলো ফ্রম দ্য ইন্টারাক্টিং উইথ দ্য সেলস অ্যাবাভ প্রিম্যাচুয়ারলি। তাহলে যে সেলগুলো রয়েছে, নিচের সেলগুলো আর ওপরের সেলগুলো, এদের মধ্যে কিন্তু এতে তারা নিজেদের মধ্যে ইন্টারাক্ট না করতে পারে, কারণ ম্যাক্রোমার্স এবং মাইক্রোমার্সের মধ্যে এবং লাইনিং অফ সেলসের মধ্যে তারা একটা
বা প্রিভেনশন হিসাবে কাজ করে, যারা সবাই যাতে সবার সঙ্গে না আসে, ইন্টারাকশান করলে তাদের মধ্যে বিভিন্ন রকম ইন্টারাকশানের ফলে কেমিক্যাল কিছু পরিবর্তন আসতে পারে, সেই জন্য এই দুটো হচ্ছে ব্লাস্টোসিলের মেন ফাংশন। এরপরে আমরা একটা টপিকে চলে আসি, যেটা আমাদের ডেভেলপমেন্টাল স্টেজের অংশ নয়, কিন্তু আমরা আমাদের কাজের সুবিধার জন্য এটা আমরা করে থাকি, সেটা হচ্ছে ফেট ম্যাপ। অর্থাৎ ডেভেলপমেন্টাল বায়োলজির কোন অংশটা কি তৈরি করবে বা পরবর্তীকালে কি তৈরি গিভস রাইজ টু হবে বা কি ডিটারমিন করবে, সেটা কিন্তু আমরা বিভিন্ন পদ্ধতির সাহায্যে আমরা দেখে থাকি। তাহলে এই ফেট ম্যাপ সাধারণত যেটা ফ্রগের ক্ষেত্রে সেটা কিন্তু ভাইটাল স্টেনিং পদ্ধতিতে করা হয়, ইউজিং ভাইটাল ডাই যে আছে সেটাকে মার্ক করা হয়, এবং এটা ভগড প্রথম করেছিলেন জেনোপাসের ক্ষেত্রে। এবং এর ক্ষেত্রে দেখা গেছে সাধারণভাবে সারফেস অফ অ্যানিম্যাল হেমিস্ফিয়ার উইল বিকাম সেলস অফ এক্টোডার্ম, বাইরের যে সেলগুলো থাকে তাকে এক্টোডার্ম তৈরি করে। ভেজিটাল হেমিস্ফিয়ার উইল ফর্ম সেলস অফ গাট অ্যান্ড অ্যাসোসিয়েটেড অর্গান, তাহলে ভেজিটাল হেমিস্ফিয়ার বা নিচের দিকের অংশগুলো গাট ফর্মেশন করে এবং সারফেস এরিয়াটা যে এক্টোডার্ম গঠন করে, আর মাঝের অংশটা গাট ফর্ম করে। মাঝে কিছু মেসোডার্মাল সেল আছে যারা কিন্তু ইন্টারনাল সাইটোপ্লাজম যারা ইকুয়েটারে থাকে তারা গঠন করে। আমরা যদি এখানে দেখি একটা অ্যানিম্যাল পোল আর ভেজিটাল পোল, নিচের যে অংশটা সেখানে হলুদ রঙের অংশ দেখানো হচ্ছে, যেখানে কিন্তু এখানে দেখানো হচ্ছে গাট তৈরি করবে এরা পরবর্তী ক্ষেত্রে। মাঝের অংশ যে মেসোডার্ম আছে যেখান থেকে নোটোকট তৈরি হবে, এই যে লাল অংশটা রয়েছে নোটোকট তৈরি হবে, এখানে নীল অংশটা রয়েছে নিউরাল এক্টোডার্ম, এই ওপরের অংশে নিউরাল এক্টোডার্ম তৈরি হবে। আর এই যে দুপাশে মেসোডার্ম আছে এইখানেও কিন্তু মেসোডার্মের অন্যান্য অংশ যেমন সোমাইট বা অন্যান্য অংশ কিন্তু মেসোডার্মের তৈরি হবে। আমরা যদি একটু ডিটেলসে দেখি, আমরা এটা আগেও দেখেছি যখন আমরা ফেট ম্যাপের আলোচনা করেছি, সেখানেও এই রকম স্লাইডটাই দেখেছি। তো অ্যানিমেল পোলে বিভিন্ন অংশ যদি আমরা ভাইটাল স্টেনিং করি বা ভাইটাল ডাই দিয়ে স্টেন করি, তাহলে এক্টোডার্ম দেখতে পাবো, এপিডার্মিস এখানে, নিউরাল এক্টোডার্ম, নার্ভাস সিস্টেম এখান থেকে হবে। অর্থাৎ ওপরের প্রায় অনেকটা অংশই কিন্তু এক্টোডার্ম তৈরি করবে বা বাইরের অংশ তৈরি করবে, আর নিচের কিন্তু এন্ডোডার্ম তৈরি করবে এই হলুদ অংশটায় যেখানে ভেজিটাল পোল আছে। তাহলে অ্যানিম্যাল পোলের অধিকাংশ অংশটা তৈরি করবে এক্টোডার্ম, এন্ডোডার্ম তৈরি করবে ভেজিটাল পোলের অংশটা যেখানে ফোরগার্ড তৈরি হবে, যেখানে ফ্যারিংস তৈরি হবে, আর মাঝের মিডিল যে অংশ আছে সেখান থেকে মেসোডার্ম তৈরি হবে, যেখান থেকে নোটোকট তৈরি হবে, এই অংশ থেকে মেসোডার্ম থেকে সোমাইটস তৈরি হবে, এই মেসোডার্ম এই অঞ্চল থেকে ব্লাড, কিডনি প্রভৃতি তৈরি হবে, যেখানে মার্জিনাল জোন আছে। তাহলে বিভিন্ন অংশ থেকে তৈরি হচ্ছে, ওপরের অংশ অ্যানিমাল জোনের থেকে এক্টোডার্ম, মাঝের অংশ থেকে মেসোডার্ম, নিচের অংশ থেকে এন্ডোডার্ম। এইখানে সেই একই অংশের ডিটেলস দেওয়া আছে। আমরা নেক্সট স্টেপে চলে আসি, 3 নম্বর স্টেজ যেটা আমাদের আছে গ্যাস্টুলেশন। এবার গ্যাস্টুলেশন কাকে বলছে? গ্যাস্টুলেশন ইজ আ ডাইনামিক প্রসেস ইন দ্য ডেভেলপমেন্টাল পিরিয়ড ডিউরিং হুইচ দ্য মেজর প্রিজাম্পটিভ অর্গান ফর্মিং এরিয়াজ, প্রিজাম্পটিভ মানে যেটা আমরা আগে জানি কিছু অর্গান ফর্মিং এরিয়াজ আছে অফ দ্য ব্লাস্টুলা বিকাম রিঅ্যারেঞ্জ অ্যান্ড রিঅর্গানাইজড। এই শব্দটা খুব গুরুত্বপূর্ণ, রিঅ্যারেঞ্জ অ্যান্ড রিঅর্গানাইজড ইন এ ওয়ে বা সাচ এ ওয়ে সো দ্যাট অ্যাজ টু বিল্ড আপ অ্যান এমব্রায়ো হ্যাভিং 3 প্রাইমারি জার্মিনাল লেয়ার্স। তা 3টে লেয়ার সৃষ্টি করবে, দ্য এক্টোডার্ম, দ্য মেসোডার্ম অ্যান্ড দ্য এন্ডোডার্ম। তাহলে গ্যাস্টুলেশন একটা ডাইনামিক প্রসেস, অর্থাৎ যেটা সেল ডিভিশন থেকে সেল ডিভিশনটা এখানে স্লো হয়ে যায়, সেল ডিভিশন প্রসেসটা, কিন্তু সেলুলার মুভমেন্টস হয়, এবং সেলুলার মুভমেন্টসের ফলে ডেভেলপমেন্টাল পিরিয়ডের সময় যে অর্গান ফর্মিং এরিয়াগুলো আছে তারা রিঅর্গানাইজড আর রিঅ্যারেঞ্জ রিওরিয়েন্টেড হয়ে 3টে প্রাইমারি জার্মিনাল লেয়ার তৈরি হয়, যেখান থেকে পরবর্তীকালে বিভিন্ন অর্গান ফর্ম করবে, এক্টোডার্ম, মেসোডার্ম আর এন্ডোডার্ম। তাহলে ব্লাস্টুলাতে আমাদের সেলগুলো তৈরি হয়েছিল, অনেক সেল ছিল, কিন্তু সেই সেলগুলো হ্যাপাজার্টলি ছিল। এরা সেলুলার মুভমেন্টসের ফলে কিন্তু ওরিয়েন্টেশন হয় বা অর্গানাইজড হয়, 3টে স্তর গঠন করে। এটার গোল কি, অর্থাৎ কিসের জন্য গ্যাস্টুলেশন হয়? ব্রিং এন্ডোডার্ম সেলস টু দ্য ইনসাইড অফ দ্য এমব্রায়ো। তাহলে এন্ডোডার্ম সেলকে ভেতরের দিকে আনতে হবে। অ্যালাউ এক্টোডার্ম সেলস টু কোট দ্য আউটসাইড অফ দ্য এমব্রায়ো। তাহলে এক্টোডার্ম সেল যেটা সেটা বাইরের দিকে আসতে হবে, এবং পজিশন অফ মেসোডার্ম সেল ইন দ্য বিটুইন। তাহলে বাইরে এক্টোডার্ম থাকবে, ভেতরে একদম এন্ডোডার্ম থাকবে, এবং মাঝে থাকবে মেসোডার্ম। যদি আমরা এই ছবিটা দেখি, লেট গ্যাস্টুলার একটা ছবি, যখন লেট গ্যাস্টুলার তার মানে গ্যাস্টুলার প্রায় হয়ে গেছে, বাইরে থাকছে আমাদের এক্টোডার্ম বাইরের স্তর, মাঝে থাকছে মেসোডার্ম,
এবং ভেতরের দিকটা থাকছে কিন্তু এন্ডোডার্ম। তাহলে এই তিনটে স্তরে কিন্তু ওরিয়েন্টেশন হয়েছে। এবার এই যে ওরিয়েন্টেশন হচ্ছে এর জন্য কিন্তু সেলুলার মুভমেন্টস হতে হচ্ছে। তাহলে সেলুলার মুভমেন্টসকে বলা হয় মরফোজেনেটিক মুভমেন্টস। এখানে বলছে এই যে এখানে ডাইনামিক মুভমেন্টস, এটা হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্টসে বলা হয় মরফোজেনেটিক মুভমেন্ট। মরফোজেনেটিক মুভমেন্টস যেটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এবং তোমাদের প্রথম অধ্যায় আছে এবং সেখানে আলোচনা করেছিলাম। এখানে সাধারণভাবে 3 ধরনের মরফোজেনেটিক মুভমেন্ট দেখা যায়। মরফোজেনেটিক মুভমেন্টসের মধ্যে প্রথম হচ্ছে ইনভ্যাজিনেশন, ইনভলিউশন, এপিবলি। ইনভ্যাজিনেশন হচ্ছে ইনফোল্ডিং অর ইম্পুশিং অর ইনসিঙ্কিং অফ এ লেয়ার অফ সেলস ইনটু ব্লাস্টোসেল রেজাল্টিং ইন দ্য ফরমেশন অফ এ ক্যাভিটি, যেটাকে আর্কেন্টেরন বলা হয়। তাহলে এখানে যদি আমি ইনভ্যাজিনেশন দেখি তাহলে এখানে একটা লেয়ার অফ সেল আছে। তাহলে এখানে ইম্পুশিং হচ্ছে বা ইনসিঙ্কিং হচ্ছে, তাহলে এখানে একটা চাপ হচ্ছে, প্রেসারাইজ করা হচ্ছে এবং প্রেসারাইজ করার ফলে এইটা ভেতরের দিকে চলে আসছে। ভেতরের দিকে যেই চলে আসছে, যে লেয়ার অফ সেলটা ছিল সেটা কিন্তু ভেতরের দিকে চলে আসার ফলে ওপরের দিকটা এপিক্যাল, নিচের দিকটা ব্যাসাল হচ্ছে। তাহলে ইম্পুশিং বা ইনসিঙ্কিংয়ের ফলে এটা একটা ক্যাভিটি সৃষ্টি করলে, এখানে গর্তের সৃষ্টি করছে যেটা আর্কেন্টেরনের সৃষ্টি করে। তাহলে এটা হচ্ছে ইনভ্যাজিনেশন পদ্ধতি, এটা একটা সেলুলার মুভমেন্ট। ইনভলিউশন, ইনভলিউট অর রোলিং ওভার অফ কর্ডা মেসোডার্মাল ব্লাস্টোমার্স বা সেলগুলোর টু দ্য ডরসাল লিপ অফ ব্লাস্টোপোর, ডরসাল লিপ অফ ব্লাস্টোপোর। তাহলে ইনভলিউট যদি করতে হয় তাহলে এখানে লেয়ার অফ সেলস আছে, লেয়ার অফ সেলস আস্তে আস্তে চাপ পড়ছে, চাপ পড়ার ফলে তারা ইনভলিউট বা রোলিং ওভার হচ্ছে। রোলিং ওভার মানে আস্তে আস্তে রোল করতে করতে বা গড়িয়ে 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 ভেতর দিকে আসছে। তাহলে এই গড়িয়ে গড়িয়ে যে আসছে এটা ডরসাল লিপ অফ ব্লাস্টোপোর। যদি এইখানে ডরসাল লিপ অফ ব্লাস্টোপোর হয়, এই অঞ্চলটা আমরা ধরে নিই যদি, তাহলে সেলগুলো কী হচ্ছে, ডরসাল লিপ অফ ব্লাস্টোপোর দিয়ে গড়িয়ে গড়িয়ে ভেতরের দিকে আসছে। তাহলে এটা হচ্ছে ইনভলিউশন। 3 নম্বর হচ্ছে এপিবলি। এপিবলির আগে ছবিটা দেখে নাও, কয়েকটা সেল আছে, সেলগুলোকে যেন কেউ টেনে দিয়েছে, টেনে একটু লম্বাটে করে দিয়েছে, এটাকে বলছে ফ্ল্যাটেনিং অর স্ট্রেচিং, স্ট্রেচ করছে। তোমরা এর আগে সেমিস্টারেই মানে এর আগেই স্ট্রেচিং করেছো প্র্যাকটিক্যালে, যেমন টিস্যুগুলো স্ট্রেচ করো, ঠিক সেই রকম এখানে এপিবলির ফলে কিন্তু যে সেলগুলো রয়েছে সেটাকে স্ট্রেচ করছে বা লম্বাটে করছে। তাহলে এপিবলির ফলে কী হচ্ছে, ফ্ল্যাটেনিং অর স্ট্রেচিং অফ প্রিজাম্পটিভ ectodermal cells of blastula to form a attached ectodermal epithelial layer। epithelial layer বা বাইরের যে স্তরটা রয়েছে আমাদের দেহের বাইরের ত্বক, সেই ত্বকটা কিন্তু এই সেলগুলো স্ট্রেচ হওয়ার ফলে কিন্তু এপিবলি ফলে কিন্তু তৈরি হবে, সৃষ্টি হবে। এক্ষেত্রে বলে রাখি এপিবলি একটা আলাদা ক্যাটাগরি এবং আর একটা ক্যাটাগরি হচ্ছে এমবলি, যেটা দেহের মধ্যে বেশিরভাগ হয়। এই এমবলি অনেক কটা ভাগ রয়েছে, তার মধ্যে ইনভ্যাজিনেশন পড়ে, ইনভলিউশন পড়ে, এগুলো সব অনেক কটা ভাগের মধ্যে 2টো ভাগ এমবলি তার নাম। এবার প্রথম যেটা ইনভ্যাজিনেশন, ইনভ্যাজিনেশন বলে কি হয়, গ্যাস্ট্রুলেশন বিগিনস উইথ দ্য ফিউচার ডরসাল সাইড বিলো দ্য ইকুয়েটার ইন দ্য রিজিয়ন অফ গ্রে ক্রিসেন্ট। তাহলে এখানে আমরা ছবিটা প্রথমে ভালো করে লক্ষ্য করি, এখানে একটা দেখানো হয়েছে, একটা ব্লাস্টুলাকে মাঝখান থেকে কাটা হয়েছে এবং 4টে স্টেপে আস্তে আস্তে গ্যাস্ট্রুলেশন পদ্ধতি হচ্ছে এবং এখানে কিছু লেখাও আছে। আমরা আগে দেখে নিই কী বলতে চাইছে। গ্যাস্ট্রুলেশন বিগিনস উইথ দ্য ফিউচার ডরসাল সাইড বিলো দ্য ইকুয়েটার ইন দ্য রিজন অফ গ্রে ক্রিসেন্ট। তাহলে গ্রে ক্রিসেন্টের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা যেটা ছিল, যেটা পরবর্তীকালে যে গ্রে ক্রিসেন্ট যেখানে থাকবে সেই অংশ থেকে কিন্তু সেলুলার মুভমেন্টটা প্রথম শুরু হবে। এবার গ্রে ক্রিসেন্ট কোথায় থাকবে, কোন রিজনে সজ্জিত হবে, যেখান থেকে স্পার্ম এন্ট্রি হবে। স্পার্ম এন্ট্রি ঠিক তার উল্টো দিকে হবে, গ্রে ক্রিসেন্ট যেখানে থাকবে তার উল্টো দিকে 40 ডিগ্রি অ্যাঙ্গেল করে অ্যানিম্যাল হেমিস্ফিয়ারের সঙ্গে স্পার্ম কিন্তু এন্ট্রি হবে। তাহলে স্পার্ম এন্ট্রি যেভাবে হবে, বডি প্যাটার্ন বা বডি ফরমেশনটাও কিন্তু সেভাবে হবে এমব্রায়োর। তাহলে আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে ডরসাল লিপ অফ ব্লাস্টোপোর যদি এইখানে হয়, এইখানে কিছু গ্রে ক্রিসেন্টের সেল রয়েছে। এই অংশ থেকে কিন্তু যে ফিউচার ডরসাল সাইড, যেটা এইটা যদি ডরসাল সাইড হয় ফিউচারের বিলো দ্য ইকুয়েটার, তাহলে ইকুয়েটার মানে হচ্ছে মাঝ বরাবর, তাহলে ইকুয়েটার থেকে একটু নিচে ইন দ্য রিজিয়ন অফ গ্রে ক্রিসেন্ট। যদি আমরা গ্রে ক্রিসেন্টের ছবি দেখি দেখব এই অঞ্চলে কিন্তু গ্রে ক্রিসেন্টটা রয়েছে। এই গ্রে ক্রিসেন্ট রিজিয়নে কিন্তু প্রথম কিন্তু ডরসাল লিপ অফ ব্লাস্টোপোর যেটা দেখতে পাচ্ছি, এই ডরসাল লিপ অফ ব্লাস্টোপোর দিয়ে কিন্তু প্রথম শুরু হবে ইনভ্যাজিনেশন। ইনভ্যাজিনেশন যেটা আমরা বললাম যে ইনভ্যাজিনেট করা মানে, ইনভ্যাজিনেট করা মানে হচ্ছে এই দেখো গর্ত সৃষ্টি হচ্ছে,
একটা গর্ত মানে চাপ দিচ্ছে, ইন পুশিং বা ইন সিঙ্কিং হচ্ছে। তাহলে এইখানে ডরসাল লিপ অফ ব্লাস্টোপরে কিন্তু ইন পুশিং হচ্ছে, যেটা কিন্তু এই পুশিংয়ের ফলে কিন্তু কি তৈরি হচ্ছে, আর্কেন্টোরান সৃষ্টি করে বলা হলো। এই যে আর্কেন্টোরান বিগিনস টু ফর্ম, এখানে লিখেই দিচ্ছে, ওপরে অ্যানিম্যাল পোল, নিচে ভেজিটাল পোল। ডরসাল লিপ অফ ব্লাস্টোপোর প্রথম শুরু হয়েছিল, এবং এই ডরসাল লিপ অফ ব্লাস্টোপোর যেটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে ইনভেজিনেট করছে, ইনভেজিনেটের ফলে কিন্তু আর্কেন্টোরান সৃষ্টি করছে। সেলস ইনভেজিনেট সিঙ্ক ইনটু এমব্রায়ো টু ফর্ম স্লিট লাইট ব্লাস্টোপোর। তাহলে এখানে ব্লাস্টোপোর সৃষ্টি হচ্ছে। ডরসাল লিপ অফ ব্লাস্টোপোর অ্যাক্টস অ্যাজ অর্গানাইজিং রিজিয়ন অফ এমব্রায়ো। স্পিম্যান অর্গানাইজার, স্পিম্যান বলে একজন বিজ্ঞানী ছিলেন, তিনি প্রথম এটা আলোচনা করেছিলেন, বলেছিলেন বলে। তাহলে অর্গানাইজিং যে রিজিয়ন আছে এমব্রায়োর, সেই রিজিয়নটা কিন্তু এই ডরসাল লিপ অফ ব্লাস্টোপোর, এইটা প্রথম কিন্তু সৃষ্টি হয়। এই অংশটা যদি কেটে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এমব্রায়ো তৈরি হবে না। আবার এই অংশটা যদি বাদ না দিয়ে এইরকমই আর একটা অংশ যদি অন্য কোথাও গ্রাফট করে দেওয়া হয় বা আটকে দেওয়া হয়, তাহলে সেইখানে কিন্তু আরেকটা কিন্তু এমব্রায়ো তৈরি হয়ে যাবে। সেই কারণে বলা হয় যে এই ডরসাল লিপ অফ ব্লাস্টোপোর যে রিজিয়নটা আছে, এই রিজিয়নটা ইনস্ট্রাকশন দেয় বাকি অংশগুলোকে যে তারা কী তৈরি করবে বা কীভাবে কি তৈরি হবে। সেলস বিকাম ইলংগেটেড ফ্লাক্সেপেড অ্যাজ দে কন্ট্যাক্ট দ্য ইনার সারফেস বা বটল সেলস। দিস সেলস লাইন্স ফ্রম দ্য আর্কেন্টোরান ইন ফিউচার। তার এখানে লম্বাটে কিছু সেল আছে তৈরি হয়েছে। যখনই সেলগুলো যে গ্রেকি সেন্টারে এই ডরসাল লিপ অফ ব্লাস্টোপোরের সেল রয়েছে, এই ডরসাল সেলগুলোকে বলছে বটল সেপেড সেল। তাহলে এই বটল সেপেড যে সেলগুলো রয়েছে, এইটা কিন্তু আস্তে আস্তে লম্বা করে যেই ইনার সারফেস লম্বা হয়ে ইনার সারফেসটা টাচ করছে, তারা কিন্তু আর্কেন্টোরান ফর্মেশন করতে শুরু করছে। আর্কেন্টোরান বিগিনস টু ফর্ম, কিন্তু যেই এটা টাচ করলো সেই ক্যাভিটিটা কিন্তু আস্তে আস্তে বড় হয়ে কিন্তু আর্কেন্টোরান তৈরি করছে। প্রাথমিকভাবে যেটা ব্লাস্টোসিল ছিল, এই ব্লাস্টোসিলটা কিন্তু আস্তে আস্তে ছোট হতে থাকছে, অর্থাৎ সেলগুলো আস্তে আস্তে যাচ্ছে এবং এইখানের যে সেলগুলো আছে আস্তে আস্তে নিচে নেমে আসছে। যে ব্লাস্টোসিল আছে সেটাও কিন্তু সরে আসছে এবং ব্লাস্টোসিলটা ছোট হতে থাকছে আস্তে আস্তে। ব্লাস্টোসিল ডিসঅ্যাপিয়ার করতে থাকছে, আর্কেন্টোরান বড় হচ্ছে এবং মেসোডার্ম কিন্তু ফর্মেশনটা কিন্তু আস্তে আস্তে হচ্ছে। যে এইখানে যে সেলগুলো ছিল, এই মেসোডার্মের সেলগুলো কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, এখানে কিন্তু মেসোডার্ম ফর্মেশন হচ্ছে। তাহলে আরও যদি আমরা দেখি যে পরবর্তীকালেও যেটা ইনভেজিনেশন অফ সেল ইনিশিয়েট দ্য আর্কেন্টোরান ফর্মেশন। আর্কেন্টোরান ফর্মেশন তো হয়ে গেছে। গ্যাস্টুলেশন বিগিনস অ্যাট মার্জিনাল সেল, মার্জিনাল জোন অফ ব্লাস্টুলা, নট দ্য ভেজিটাল জোন। তাহলে ভেজিটালে থেকে কিন্তু হচ্ছে না, মার্জিনাল অংশ থেকে গ্যাস্টুলেশনটা শুরু হচ্ছে। এরপর যখন পরবর্তীকালে আরও অ্যাডভান্স স্টেজ হয়ে যাবে, এখানে প্রথমেই বলছে গ্যাস্টুলেশন বিগিনস হোয়েন দ্য সেল ইন দ্য রিজিয়ন অফ দ্য গ্রেকিসেন্ট মুভ ইনওয়ার্ড। তাহলে এই যে গ্রেকিসেন্টের রিজিয়নের সেল আছে, এটা কিন্তু ভেতরের দিকে এগিয়ে আসছে, ফর্মিং দ্য ডরসাল লিপ অফ দ্য ফিউচার ব্লাস্টোপোর। তাহলে ভেতরের দিকে ব্লাস্টোপোরের ডরসাল লিপ গঠন করছে। সেলস অফ দ্য অ্যানিমাল পোল স্প্রেড আউট, পুশিং সারফেস সেল বিটুইন দেম টুয়ার্ড দ্য and across the dorsal lip. These cells move into the interior of the embryo where they form the endoderm and mesoderm. যখন সেলগুলো ভেতরের দিকে যাচ্ছে আর্কেন্টোরান ফর্মেশনও করছে, পরবর্তীকালে তারা কিন্তু এই সেলগুলো কি তৈরি করছে, মেসোডার্ম তৈরি করছে এবং মেসোডার্মের সঙ্গে এন্ডোডার্মও তৈরি করছে। যখন মেসোডার্ম তৈরি হচ্ছে, সেলগুলো যাচ্ছে আস্তে আস্তে, তখন কিন্তু এখানে এন্ডোডার্মও তৈরি হতে থাকছে। The arkenteron expands, destroying the blastocell. The blastopore lip form a circle with cells moving to the interior all around the blastopore. The yolk plug is visible through the blastopore. তাহলে যখন শেষের দিক হয়ে আসছে, তখন মেসোডার্ম পুরো তৈরি হয়ে গেছে, ভেতর দিকটা এন্ডোডার্ম রয়েছে, এটা ডরসাল লিপ অফ ব্লাস্টোপোর হয়ে গেছে। কিন্তু পুরোটা যখন ঘুরে এসছে, যখন এইটা দিয়ে শুরু করেছিল ব্লাস্টোসিলটা টাচ করে, এই ঘুরে এসে এই ব্লাস্টোসিলটা কিন্তু এখানে ভেন্ট্রাল লিপ অফ ব্লাস্টোপোর হয়ে গেছে। তাহলে এখানে ডরসাল লিপ অফ ব্লাস্টোপোর রয়েছে, এখানে ভেন্ট্রাল লিপ অফ ব্লাস্টোপোর রয়েছে, মাঝের অংশটাকে আটকে দিয়েছে ইয়ক প্লাগ করে দিয়েছে। ইয়ক প্লাগ বলা হয় জায়গাটা, ডরসাল লিপ অফ ব্লাস্টোপোর, ভেন্ট্রাল লিপ অফ ব্লাস্টোপোর, এর মাঝে অংশে ইয়ক প্লাগ করে দিয়েছে, যাকে বলা হয় ইয়ক প্লাগ। তাহলে এর ফলে কি হবে? এর ফলে তিনটে জিনিস তৈরি হবে। বাইরের অংশে কি একটোডার্ম, মাঝের অংশে কি মেসোডার্ম, ভেতরের অংশে কি এন্ডোডার্ম। তাহলে এই তিনটে স্তরে কিন্তু গঠিত হচ্ছে আমাদের গ্যাস্টুলেশনের ফলে।
আর এই আর্কেন্টোরান যেটা তৈরি হয়েছে ফিউচার ডাইজেস্টিভ ট্র্যাক এর ধারে যে সেলগুলো লেগে আছে এখান থেকে কিন্তু প্রথম ফিউচার ডাইজেস্টিভ ট্র্যাকের প্রথম যে প্রাথমিকটা তৈরি হবে এবং এন্ডোডার্মের এই অংশ থেকে বাকি যে এন্ডোডার্মের অন্যান্য অংশগুলো সেগুলো কিন্তু তৈরি হবে। এরপরের সেলুলার মুভমেন্টস হচ্ছে ইনভলিউশন। নেক্সট দ্য মার্জিনাল সেলস involute while the animal cells undergo epiboly and converge at the blastopore. The first cell to form the dorsal lip are endodermal cells that invaginate to form the leading edge of the archenteron which later become the pharyngeal cells of foregut. তাহলে এখানে বলতে চাইছে যেটা সেটা হচ্ছে প্রথম যে সেলটা যাচ্ছে এবং আর্কেন্টোরন তৈরি হচ্ছে, এই আর্কেন্টোরনের ফলে প্রথম যা তৈরি করবে সেটা হচ্ছে ফ্যারিংস তৈরি করবে, ফ্যারিঞ্জিয়াল সেলস অফ ফোরগ্যাট। প্রথম যে সেলটা যাচ্ছে তারপরে যে সেলটা ইনভলিউট করবে বা রোলিং ওভার করে যাবে বা গড়িয়ে যাবে সেটা তারপরে তৈরি করবে হেড মেসোডার্মের পর তৈরি করবে কর্ডা মেসোডার্ম এবং পরবর্তীকালে তৈরি হবে সেখান থেকে নোটোকর্ড। তাহলে ইনভলিউট করে যখন প্রথম ইনভ্যাজিনেট হওয়ার ফলে আর্কেন্টোরানের সৃষ্টি হবে, সেই আর্কেন্টোরান যখন প্রসিড করবে বড় হবে আস্তে আস্তে পরপর সেলগুলো গড়িয়ে যেতে থাকবে। প্রথম যে সেলটা গড়িয়ে যাবে সেটা তৈরি করবে ফ্যারিংস বা গাট তৈরি করবে ফোরগাটের ফ্যারিঞ্জিয়াল সেল। দ্বিতীয়তে তৈরি করবে হেড মেসোডার্মের পর তৈরি করবে কর্ডা মেসোডার্ম এবং পরবর্তীকালে নোটোকর্ড তৈরি করবে। তাহলে যারা গড়িয়ে যাচ্ছে পরপর এইভাবে স্টেপ বাই স্টেপ সেই রকম অংশগুলো তৈরি করবে। যদি আমরা দেখি এখানে যে একটা ইনভ্যাজিনেটর সেলের মডেল, যে ডিপ সেলগুলো এখানে সুপারফিশিয়াল মার্জিনাল সেল রয়েছে, যেটা বলা হচ্ছিল যে মার্জিনাল সেল থেকে কিন্তু হবে, ভেন্ট্রাল সেল থেকে কিন্তু হবে না। এই সুপারফিশিয়াল মার্জিনাল সেলের ভেতরে যে সেলগুলো রয়েছে এখানে তীর চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে সেলগুলো কিন্তু মুভমেন্টস করছে। প্রথম এখানে বটল সেল দেখানো রয়েছে, যেটা ফ্লাক্স শেপের সেল রয়েছে, লম্বাটে সেলগুলো রয়েছে, আর এখানে এন্ডোডার্ম সেলগুলো রয়েছে। তাহলে প্রথম যাবে বটল সেল, তারপর যাবে এন্ডোডার্ম সেল যেটা ফ্যারিংস তৈরি করবে। তারপরে কিন্তু মরফোলজি অফ ডিপ সেল চেঞ্জেস, এখানে কিন্তু পরিবর্তন হচ্ছে। এই সেলগুলো কিন্তু তারপর এর পেছন সবাই যেতে থাকবে এবং যেতে আস্তে আস্তে পরবর্তীকালে হেড মেসোডার্ম, কর্ডা মেসোডার্ম, নোটোকর্ড তৈরি করবে। কিন্তু প্রথমে যে বটল সেল যাবে এবং ফোরগাট এন্ডোডার্মাল সেল যাবে, তারা প্রথমে তৈরি করবে আর্কেন্টোরনের টিপ। এই অংশটা বটল সেল যখন যাবে আর্কেন্টোরনের টিপ তৈরি করবে এবং পরবর্তীকালে এখানে দেখতে পাচ্ছ তোমরা যে আর্কেন্টোরন ফরমেশন হওয়া কিন্তু শুরু হয়েছে। নেক্সট আমাদের ধাপ হচ্ছে বা সেলুলার মুভমেন্টস হচ্ছে এপিবলি, অর্থাৎ স্ট্রেচিং বা ফ্ল্যাটেনিং হচ্ছে। As a new cell enter in the embryo, the blastocele disappear to the side opposite to the dorsal lip of blastopore. তাহলে আমরা এখানে যেটা আলোচনা করেছিলাম আগে, যে এখানে যে লিপটা ছিল এখানে চারিদিক থেকে সেলুলার মুভমেন্টস হচ্ছে এবং ইয়ক প্লাক করার জন্য প্রথমে ডরসাল লিপ, যেখান থেকে গ্যাস্ট্রুলেশনটা শুরু হয়, ডরসাল লিপটা আস্তে আস্তে বড় হচ্ছে। এবার ডরসাল লিপটা বড় হতে হতে ল্যাটারাল লিপও পরিণত হয়ে গেছে এবং ল্যাটারাল লিপের পর সেটা নিচের দিকটা ভেন্ট্রাল লিপ হয়েছে, ওপরের দিকটা ডরসাল লিপ হয়েছে, আর পাশে ল্যাটারাল লিপ হয়েছে। এই ডরসাল লিপ ওপরের অংশ, ভেন্ট্রাল লিপ নিচের অংশ, পাশে বা সাইডে ল্যাটারাল লিপ, এই অংশটা একটা অনেক বড় ফাঁকা অংশ বা ফাঁকের সৃষ্টি হয়েছে, যেটা চারিদিক থেকে সেল ছুটে এসে ইয়ক অংশ ছুটে এসে ইয়ক প্লাকের আকার ধারণ করেছে, যার ফলে এই রকম অনেকটা দেখতে হয়। তাহলে এইটা হচ্ছে এপিবলি মুভমেন্টস এবং এই চারিদিক থেকে যে সেলগুলো আসার থেকেও বড় ব্যাপার হচ্ছে এই এপিবলি যে হচ্ছে, অর্থাৎ স্ট্রেচ হচ্ছে এবং স্ট্রেচ হওয়ার ফলে কিন্তু এক্টোডার্ম গঠন হচ্ছে। ইয়ক প্লাকের অংশটা আমরা আরো ভালো করে যদি দেখতে চাই, দ্য রিমেইনিং প্যাচ অফ দ্য এন্ডোডার্ম ইজ কল্ড ইয়ক প্লাক and it too in the eventually internalized. At this point all endodermal precursors have been brought into the interior of the embryo. The ectoderm has encircled the surface and the mesoderm has brought between them. তাহলে আস্তে আস্তে গোটাটা এটা টোটাল প্রসেসটা দেখানো রয়েছে গ্যাস্ট্রুলেশন ফ্রগ, লেট ব্লাস্টুলা থেকে দেখানো হয়েছে একদম গ্যাস্ট্রুলা পর্যন্ত।
শেষে দেখানো হয়েছে, দেখো এই ছবিটা, যে এখানে ডরসাল লিপ ওপরের অংশ, ল্যাটারাল লিপ নিচের, ভেন্ট্রাল লিপ নিচের অংশ, ল্যাটারাল লিপ পাশের অংশ। এই চারিদিক এই লিপগুলোতে সেলগুলো চারিদিক থেকে ছুটে এসে ইয়ক একসঙ্গে জুড়ে গেছে এবং তার ফলে ইয়ক প্লাগ গঠন করেছে। এটা একটা টোটাল গ্যাস্টুলেশন, ফ্রগ গ্যাস্টুলেশনের লাইন ডায়াগ্রাম, যেখানে অ্যানিম্যাল হেমিস্ফিয়ার এবং ভেজিটাল হেমিস্ফিয়ার, যেখানে ব্লাস্টোসিল রয়েছে। এই ব্লাস্টোসিল যেখানে লেট ব্লাস্টুলার স্টেজ থেকে প্রথমে ফর্মেশন হচ্ছে ডরসাল ব্লাস্টোফোর, সেখান থেকে আর্কেন্টোরিয়াম ফর্মেশন হচ্ছে এবং ব্লাস্টোসিলটা আস্তে আস্তে ছোটো হচ্ছে, সেলুলার মুভমেন্টস হচ্ছে এবং সেলুলার মুভমেন্টসগুলো হতে হতে ইয়ক প্লাগ হয়ে শেষে গ্যাস্টুলা গঠন করেছে বা গ্যাস্টুলেশন স্টেজটা হয়েছে। যদি আমরা দেখি ইয়ক প্লাগটা দেখতে চাই, এটা হচ্ছে ইয়ক প্লাগ, ভেন্ট্রাল লিপ অফ ব্লাস্টোফোর, ডরসাল লিপ অফ ব্লাস্টোফোর। তাহলে ওপরের অংশ ডরসাল লিপ, নিচের অংশ ভেন্ট্রাল লিপ, আর মাঝের অংশ হচ্ছে, যে মাঝের অংশটা আছে সেটা হচ্ছে ইয়ক প্লাগ। এবার এইটা হয়ে যাওয়ার পর, অর্থাৎ এই স্টেজটা হচ্ছে গ্যাস্টুলা স্টেজ এবং পদ্ধতিটা হলো গ্যাস্টুলেশন। তাহলে এই পদ্ধতি হয়ে যাওয়ার পর, দ্য প্রসেস অফ গ্যাস্টুলেশন কনভার্টস দ্য ব্লাস্টুলা ইন্টু এ স্ফেরিক্যাল bilateral symmetrical ট্রিপ্লোব্লাস্টিক গ্যাস্টুলা। তাহলে পদ্ধতি হয়ে যাওয়ার পর একটা গোলাকার এবং বাইল্যাটারাল সিমেট্রি একটা ট্রিপ্লোব্লাস্টিক গ্যাস্টুলাতে পরিণত করলো, যার তিনটে স্তর আছে, এক্টোডাম, এন্ডোডাম, মেসোডাম। গ্র্যাজুয়ালি দ্য গ্যাস্টুলা আন্ডারগো দ্য প্রসেস টিবিউলেশন অর নিউরিলেশন টু বিকাম দ্য নিউরুলা। তাহলে পরবর্তীকালে গ্যাস্টুলা পর নিউরুলেশন শুরু হচ্ছে, অর্থাৎ এখানে নিউরন ফর্মেশন হচ্ছে বা নার্ভাস সিস্টেম ফর্মেশন শুরু হচ্ছে। তাহলে নার্ভাস সিস্টেম ফর্মেশনের আগে পর্যন্ত যে সেলুলার মুভমেন্টস হওয়ার ফলে যে তিনটে লেয়ার অফ সেলস হলো, বাইরের সেলটা হচ্ছে এক্টোডাম, মাঝের সেলটা হচ্ছে মেসোডাম এবং ভেতরে হচ্ছে এন্ডোডাম। এই 3 লেয়ার্স অফ সেল হলো এই পর্যন্ত আর্লি ডেভেলপমেন্ট অফ ফ্রগ। এইটা তোমাদের সিলেবাসে আছে, তোমরা ভালো করে পড়বে। এটা খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে কোশ্চেন আসতে পারে। থ্যাংক ইউ।